আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আমাদের এগ্রিগুচ্ছের কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের আজকে আমরা 2020-21 সালে আসা কোশ্চেনগুলোকে সলভ করব। তাহলে খুব বেশি কথা না বাড়ায় আমরা যেহেতু অলরেডি আগে দুইটা ক্লাস করছি, তো তোমরা কিন্তু জানো যে এই সিরিজে ভাইয়া কিভাবে তোমাদের কোশ্চেনগুলোকে সলভ করতেছি। সো চলো আমরা আমাদের প্রথম কোশ্চেন জাম্প করি। তাহলে প্রথম কোশ্চেন কি বলতেছে যে 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত? অর্থাৎ এখানে আমাদেরকে ভরটা দেওয়া আছে যে এখানে কতটুকু আছে তোমার 10 গ্রাম। সো আমরা কেমিস্ট্রিতে ভরকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, এম দ্বারা না কিন্তু। আর তোমাকে বলছে অনুসংখ্যা বের করতে। সো আমরা কিন্তু সুন্দর মতো জানি যে এখানে একটা চেইন সূত্র আছে যেটা পরিমাণগত রসায়নে আমরা ইউজ করি, যে আমরা যদি মোল বের করতে যাই এবং আমাদেরকে যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা আণবিক ভর দ্বারা ভাগ করি। আমাদের যদি হচ্ছে তোমার আয়তন দেওয়া থাকে এবং এসটিপি বলে তাহলে আমরা 22.4 লিটার দ্বারা ভাগ করি। আমাদের যদি অণু অথবা পরমাণুর সংখ্যা বের করতে হয় এক্স, আমরা তাহলে নাম্বার অফ অ্যাভোগাড্রো যেটা 6.023 10⁻23 সেটা দ্বারা ভাগ করি। সো আমাদের দেওয়া আছে কোনটা? দেওয়া আছে ভর, অর্থাৎ আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। জানতে চাইছে অনুপরমাণুর সংখ্যা, অর্থাৎ এই সূত্রটা ইউজ করতে হবে। সো এই দুটো সূত্র যদি ইউজ করে দেই, আমরা জানি যে W/M, যেহেতু সবগুলা একটা জিনিস থেকে হয়েছে মোল, তাই সবগুলা সেম। সো এটাই বলছি আমরা কি জানি X নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে আমাকে অনুপরমাণুর সংখ্যা x বের করতে হলে যেটা করতে হবে, ভর যেটা আছে কত 10 গ্রাম, এটার সাথে গুণ করতে হবে Na বা নাম্বার অফ অ্যাভোগাড্রো কত 6.023 10⁻23। বাট আমি তো হ্যান্ড ক্যালকুলেশন করবো, আমার ওই 6.023 ওগুলো দেওয়া দরকার নাই। আমি ডিরেক্ট লিখবো 6 × 10⁻23, কারণ আমি যত সহজে অ্যান্সারটা মিলাইতে পারবো তত তাড়াতাড়ি আমি অ্যান্সারের কাছে যাব। আর নিচে এম হচ্ছে অক্সিজেন 32। এবার প্রথমবারের মতো তুমি অ্যাগ্রিতে এমন ক্যালকুলেশন দেখতেছো যেখানে তোমার একটু টাইম লাগবে বলতে মানে তুমি যদি হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন খুব ভালোভাবে প্র্যাকটিস না করো তাহলে তোমার ভালো রকম টাইমই লাগবে। বাট তুমি দেখো যেটা খুব সহজে সলভ করা সম্ভব। কেমনে জানো? 6 কত হয় ভাইয়া? 60। তাহলে উপরে কত আসতেছে ভাইয়া? উপরে আসতেছে 60 আর নিচে হচ্ছে 32 আর 10⁻23 তো যেভাবে আছে থাকুক। সো এখন এই 32 যদি 30 হইতো তাহলে আমি 60কে ডিরেক্ট দুইবার কাটাকাটি করতে পারতাম, তাই না? কিন্তু এটা তো 30-এর থেকে একটু বেশি, তাহলে আমার অ্যান্সারটা 2 এর থেকে একটু কম আসবে 10⁻23। তাহলে আমার এইখানে অপশনে কোন অ্যান্সারটা 2 এর থেকে একটু কম 10⁻23 আছে? 3, 6, 9, এই দেখো 2 এর থেকে একটু কম 10⁻23। সো আমার এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করার ম্যাথই না, অর্থাৎ এখানে আমি হ্যান্ড ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই মনে করতেছি না, বা এখানে হ্যান্ড ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। 32 60-এর মধ্যে কয়বার 2 এর থেকে একটু কম যাবে 10⁻23 শেষ। এই হচ্ছে 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা। এবং ভাইয়ের কিন্তু তোমাদের জন্য হ্যান্ড ক্যালকুলেশন প্রো সিরিজ দেওয়া আছে, কেমিস্ট্রির পুরো প্রত্যেকটা চ্যাপ্টার করানো আছে, সেগুলো করলে তুমি এমনি এই জিনিসগুলো দেখতে পারবে। এটা কিন্তু অ্যাজাম্পশন করে অ্যান্সারটা দেওয়া যায়। সো ফার্স্ট কোশ্চেন শেষ। এরপর সেকেন্ড কোশ্চেন, কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে? সো সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে মানে কি? যে যৌগটা সব থেকে বেশি সমযোজী সেইটা। সেটা কিন্তু ফাজারানি থেকে একটা কোশ্চেন আসলো। আমরা বিগত 2 বছরের কোশ্চেন যখন করছি তখন ফাজারানি থেকে কোনো কোশ্চেন পাইনি। সো এই ফাইনালি আমরা একটা ফাজারানি থেকে কোশ্চেন পাইলাম। সো আমরা জানি ফাজারানি থেকে কোশ্চেন আসলে কি করতে হয়, সব কমন আয়নগুলো কেটে দিতে হয়। সেখানে কার্বনেট কাটা। সো এখানে কি আছে? সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, আর বেরিলিয়াম 2+, সরি বেরিলিয়াম না, ব্যারিয়াম 2+। সো এখন আমরা জানি যে চার্জ যত বেশি সে যৌগটার পোলার আয়ন তত বেশি। সো এখন চার্জ বেশি কোথায়? এখানে +2, এখানে +2, তাহলে এই দুটো আগেই বাদ। আর তার আগে বলছে এখানে কি কম তাপমাত্রায়। কম তাপমাত্রা মানে কি? যৌগটার মধ্যে পোলার আয়ন বেশি, ওই যৌগটা বেশি সমযোজী। সেজন্য আমরা কি খুঁজতেছি? কোন যৌগটায় পোলার আয়ন বেশি। সো আমরা জানি চার্জ যত বেশি পোলার আয়ন বেশি, সেগুলোর তো চার্জ +1, সো এরা আগেই বাদ। এবার এই দুজনের চার্জ তো সেম, তাহলে চার্জের নিয়ম দিয়ে কিন্তু এই দুজনের মধ্যে কে বেশি পোলার আয়ন বা কার মধ্যে বেশি পোলার আয়ন হচ্ছে এটা জানতে পারতেছি না। এরপর আমাদের কি চেক করতে হয় যে কোনটার তোমার হচ্ছে ডি অথবা এফ এর মধ্যে কি আছে? ইলেকট্রন আছে। সো আমরা কিন্তু জানি যে ম্যাগনেসিয়াম যেটা আছে, এই ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার 2 নম্বর পর্যায়ের মৌল। ব্যারিয়াম যেটা আছে সেটাও কিন্তু 2 নম্বর পর্যায়ের মৌল। সো ওদের কিন্তু এস এ ইলেকট্রন আছে, ডি অথবা এফ এ না। সো ওদের ক্ষেত্রে ওই নিয়ম অ্যাপ্লাই করাও যাচ্ছে না। এরপরে কি, যে ক্যাটায়নের আকার যত ছোট হবে তত বেশি পোলার আয়ন হবে। সো আমরা কিন্তু জানি ম্যাগনেসিয়াম যেটা আছে, ম্যাগনেসিয়াম সেটা কিন্তু 3 নাম্বার পর্যায়ে বরাবর আছে, সোডিয়াম ম্যাগনেসিয়াম, তাই না? আর ব্যারিয়াম যেটা আছে সেটা কিন্তু 5 নাম্বার পর্যায়ে বরাবর আছে, বেরিয়াম। সো আমরা জানি ম্যাগনেসিয়াম ক্লিয়ারলি ছোট। সো ম্যাগনেসিয়াম ছোট হওয়ার কারণে ওর পোলার আয়ন বেশি,
ওর পোলারায়ন বেশি মানে ও বেশি সমযোজী এবং ওর জন্য কম তাপমাত্রা লাগবে, ও কম তাপমাত্রায় বিয়োজিত হবে। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট। সো ম্যাগনেসিয়াম কার্বনেট এর মধ্যে পোলারায়ন বেশি, সো এটা হচ্ছে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, কম দ্রবণীয় হবে, বিদ্যুৎ পরিবহন কম করবে, এগুলো কিন্তু আমরা জানি। এরপর ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি? ভাই একদম বাচ্চা কালে তুমি পড়ে আসছো যে ক্লাস 9-10 এর বইয়ে চ্যাপ্টার 5-এ তোমার কিছু সংকেত দেওয়া ছিল যে ফসফেট, নাইট্রেট, নাইট্রাইট, কার্বনেট। সো তোমরা সবাই জানো যে ফসফেট মানে কি, PO4 3-। সো বলছে ম্যাগনেসিয়াম ফসফেট, সো ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম, ফসফেট দিয়ে দিলাম PO4। সো চার্জ কত? 3, মানে যোজনী 3। সো ম্যাগনেসিয়ামের সামনে চলে গেল যোজনী 3, আর ম্যাগনেসিয়ামের যোজনী 2 চলে গেল ফসফেটের পাশে, শেষ। Mg3PO4 2। তাহলে অ্যান্সার কই আছে? Mg3PO4 2। তাহলে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ম্যাগনেসিয়াম ফসফেট। একদম বাচ্চা কোশ্চেন করছে, এই কোশ্চেন আর কি বলবো। এরপরে আসো, নিচের কোনটি জলীয় দ্রবণে সব থেকে সহজেই হাইড্রো বিশ্লেষিত বা আর্দ্র বিশ্লেষিত হবে? ঠিক আছে, আর্দ্র বিশ্লেষিত হবে। সো এই কোশ্চেনটা আমি খুব ভালো মতো অ্যানালাইসিস করছি, অ্যান্ড এই কোশ্চেনটা তুমি যদি হচ্ছে দেখো বা অপশনগুলো দেখো, যে আমার কাছে মনে হয়েছে ইন এ সেন্স ওনারা এভাবে কোশ্চেনটা করছে যে ওই যে আমরা 9-10 থেকে একটা কনসেপ্ট পড়ে আসতেছি না বারবার করে, যে নিচের কোনটা খুব সহজে আর্দ্র বিশ্লেষিত হয়, SiCl4 না CCl4, SiCl4 না CCl4, এরকম একটা কনসেপ্ট আমরা পড়ছিলাম না? সেখান থেকে মেইনলি এমসিকিউটা দিছে। দেখো CCl4 আছে অপশনে, SiCl4 আছে, এবং বেশিরভাগ জায়গায় অ্যান্সারটা SiCl4 দেওয়া। বাট এই SnCl4 বা PbCl4 এটা কিন্তু আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগ কিন্তু পানিতে আরো সহজে কি হবে, তোমার হচ্ছে মিশে যাবে, বা জলীয় দ্রবণে আরো সহজে মিশবে। বাট যেহেতু এখানে SiCl4 CCl4 আছে, সো আর্দ্র বিশ্লেষণের কনসেপ্টটা কিন্তু ওদের সাথেও জড়িত। তো এখন ভাই কোনটা অ্যান্সার দিব? আমি কি হচ্ছে আয়নিক যৌগ বেশি দ্রবণীয় সেইটা দিব, নাকি হচ্ছে ওই আমরা যেটা বেশিরভাগ করে পড়ে আসছি একটা কমন টপিক থেকে এমসিকিউ আসছে সেটা দিব? সো এটা আসলে মানে কি বলবো, যে এখানে একটা কনফিউশন আছে যে আমি কোনটা অ্যান্সার দিব। বাট কারেক্টলি বললে অ্যান্সার হচ্ছে আমাদের SnCl4 PbCl4 এর মধ্যে একটা, এবং সেখান থেকে মোর কারেক্টলি SnCl4টা বেশি দ্রবণীয়। বাট আমার কাছে যেটা মনে হয়েছে ওনারা এত ডিপ কোশ্চেন করে নাই, ওনারা আর্দ্র বিশ্লেষণের কনসেপ্টটা থেকে CCl4 SiCl4 এর যে বিষয়টা, যে SiCl4 খুব সহজেই কি হয় আর্দ্র বিশ্লেষিত হয়, সেই কোশ্চেনটা করছে। আমার যেটা মনে হয়েছে, মানে কোশ্চেন পড়লে তো বোঝা যায় যে টিচাররা কই থেকে কোশ্চেন করছে। আমার যেটা মনে হয়েছে তারা SiCl4 এর যে কনসেপ্টটা আছে যে খুব সহজে আর্দ্র বিশ্লেষিত হয়, সেখান থেকে করছে। কথা বুঝতে পারছো? মানে ওই আয়নিক সমযোজী ওইসব কনসেপ্টে না গিয়ে ডিরেক্ট আর্দ্র বিশ্লেষণের যে কনসেপ্টটা তোমাদের বইতে আছে 3 নাম্বার চ্যাপ্টারে মৌলের পর্যাবৃত্ত ধর্মে, ওইখান থেকে কোশ্চেনটা করছে। বুঝতে পারছো? ওকে, এরপর আসো, বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি? এখানে কোনো অ্যান্সার দেওয়া ছিল না, ঠিক আছে। সো চলো আগে বোল্টজম্যান ধ্রুবকের এককটা আমরা শিখে রাখি, যেহেতু এখানে অ্যান্সার নাই, কিছু করার নেই, এখানে অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে। সো অ্যান্সার আলটিমেটলি এখানে কিছু নাই, বাট আমরা একটু শিখে রাখি যে বোল্টজম্যান ধ্রুবক কি। হ্যাঁ, বোল্টজম্যান ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি, এবং এইটা হচ্ছে আমাদের যে আর আছে, আর সার্বজনীন গ্যাসীয় মোলার ধ্রুবক, সেটাকে আমরা যদি নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করি, সেটাকে আমরা বলি হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। সো আমাদের আর যেটা আছে সেটার একক কি? আর এর একক হচ্ছে, যদি এসআই তে চিন্তা করো তাহলে জুল পার মোল পার কেলভিন। আর এটা কি 6.023 10⁻23 টি অণু আমরা বলি, অথবা পরমাণু, তাই তো? অর্থাৎ টি, এটা একক হচ্ছে টি বা সংখ্যা, সেটা আমরা কি বলি, এটা একক হচ্ছে কতটি মলিকিউল আছে অথবা কতটি অণু আছে। সো এটা একক হচ্ছে মলিকিউল। তাহলে এটার একক হচ্ছে এটা। তাহলে তুমি যদি দেখো যে কতগুলা তোমার হচ্ছে কি আছে, মলিকিউল আছে পার মোলে, আমরা কি জানি যে নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে 1 মোলে 6.023 10⁻23, অর্থাৎ 1 মোলে কতটি আছে? 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা কি বলতে পারি না যে নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 মলিকিউল আছে পার মোলে। তার মানে এটা একক কি, এই নাম্বার অফ অ্যাভোগাড্রো একক হচ্ছে 6.023 10⁻23 মলিকিউল পার মোল। একক কি? একক হচ্ছে মলিকিউল পার মোল। তাহলে এই যে পার মোল আর পার মোল কাটা গিয়ে তোমার বোল্টজম্যান ধ্রুবকের একক আসে জুল পার মলিকিউল পার কেলভিন, পার মলিকিউল পার কেলভিন। বাট এখানে তোমার হচ্ছে জুল পার মলিকিউল ছিল, যদি ক্যালভিন থাকতো তাহলে অ্যান্সার হইতো। সো তুমি এখানে কোথাও এই কারেক্ট অ্যান্সারটা নাই, সো এটার অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে ব্ল্যাঙ্ক। সো আশা করি তুমি আসলে দিতে পারবা। সো এরপর আসো, আর মানটা একটু দেখে রাখি, মানটা কত আসে এসআই এককে? মানটা আসে হচ্ছে তোমার 1.38 ইন্টু 10⁻⁻23 জুল পার মলিকিউল পার ক্যালভিন।
ঠিক আছে, এটা হচ্ছে মান। অ্যাসিড করি। এরপর অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়াতে কি তৈরি হয়? সো অ্যাসিড ক্লোরাইড কি? RCOCl, এটাকে আমরা কি বলি? অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড এটার সাথে কার বিক্রিয়া? অ্যামোনিয়ার বিক্রিয়া। এইভাবে চিন্তা করো, ঠিক আছে। অ্যামোনিয়ার বিক্রিয়া কি তৈরি হবে তুমি বলো। এই যে প্রান্তীয় ক্লোরিনটা আছে সেটা একটা হাইড্রোজেন এখান থেকে নিয়ে কি বানায় ফেলবে? HCl। আর বাকি কি থাকলো? NH2। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি থাকে? NH2। তো সেটা গিয়ে বসে পড়বে, কি হয়ে যাবে? RCONH2। সো এইটা তো একদম বেসিকের অ্যাসিড অ্যামাইড তৈরির যে বিক্রিয়া সেইটা। এটা কি? এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটা কি? এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। অর্থাৎ অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও অথবা প্রাইমারি অ্যামিনের বিক্রিয়া দাও, যারই বিক্রিয়া দাও, কি তৈরি হবে? অ্যাসিড অ্যামাইড। এখন তুমি ধরো জানো না, এই কনসেপ্টটাই জানো না, তাও তুমি অ্যান্সার করতে পারবা। কেমনে? ভাই অ্যাসিড ক্লোরাইড এমন একটা যৌগ আছে, তার সাথে তুমি অ্যামোনিয়া অ্যামিন এসবের বিক্রিয়া দিচ্ছ, তাহলে অ্যামাইড অ্যামিন এই টাইপের কিছু একটা যৌগ তৈরি হবে। তো অপশনে দেখো অ্যাসিড অ্যামাইড আছে, বাকি অর্গানিক অ্যাসিড। তুমি অ্যামোনিয়া টাইপের একটা যৌগের বিক্রিয়া দিচ্ছ, অ্যাসিড তৈরি হবে? COOH তৈরি হবে? তুমি বলো। তুমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিচ্ছ, এটা কি COOH তৈরি হবে? অ্যালকোহল OH তৈরি হবে? এখানে কি অ্যালডিহাইড CHO তৈরি হবে? এগুলো তৈরি হওয়ার তো প্রশ্নই আসে না। সো একটাই আছে অ্যাসিড অ্যামাইড। সো তুমি কিন্তু চাইলে বিক্রিয়া না বুঝেও অ্যান্সার করে দিতে পারো যে আচ্ছা অ্যামোনিয়া আছে, অ্যামিড টাইপের অ্যামাইডই তো হইতে পারে। সো অ্যান্সার দিয়ে দিই। বাট অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে এইটা। আর শুধুমাত্র অ্যামোনিয়া প্রাইমারি অ্যামিন না, সেকেন্ডারি অ্যামিন দিলেও সেম উৎপাদী হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যামিন টাইপের যৌগ দিলে অ্যাসিড ক্লোরাইডের সাথে অ্যাসিড অ্যামাইডই তৈরি হবে। কথা বুঝতে পারছো? সো এই হচ্ছে কনসেপ্ট। এরপর আসো, রান্নার তৈজসপত্রে ননস্টিক আবরণ হিসেবে কোন পলিমার ব্যবহার করা হয়? সো তখন একটা কোশ্চেন পলিমার থেকে আসছিল যে ননস্টিক আবরণ হিসেবে কোনটা ব্যবহার করা হয়, এবং এইটা অ্যাডমিশনে খুবই ফেমাস একটা কোশ্চেন, এবং এটার অ্যান্সার হচ্ছে ট্যাফলন। এবং এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ট্যাফলন। এবং এইটা হাজার স্যারের বইতেও আছে, কোশ্চেনটা হাজার স্যারের বইতেও আছে। সো এই যে ট্যাফলন যেটা, এটা কিন্তু আর একটা নাম আছে, এটাকে বলা হয় PTFE। ট্যাফলনকে কি বলা হয় ভাইয়া? এই ট্যাফলনকে বলা হয় PTFE। সো পি মানে হচ্ছে পলি, পি মানে কি? পি মানে পলি, টি মানে টেট্রাফ্লোরো, টি মানে হচ্ছে টেট্রাফ্লোরো, এই যে টি, এবং এফ মানে টেট্রাফ্লোরো, আর ই মানে হচ্ছে ইথিলিন। ই মানে কি? ই মানে হচ্ছে ইথিলিন বা ইথিন আমরা বলতে পারি। সো পলি টেট্রাফ্লোরো ইথিলিনকে আমরা বলি হচ্ছে ট্যাফলন। সো তুমি একটু দেখো, ইথিলিনকে তুমি চিনো যে ভাইয়া CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিলিন। সো টেট্রাফ্লোরো মানে কি? চারটা ফ্লোরিন। সো এখানে দুইটা দুইটা করে চারটা হাইড্রোজেন আছে, এদেরকে সরাই দিয়ে চারটা ফ্লোরিন চলে আসবে। এখানে দুইটা ফ্লোরিন আসবে, এখানে দুইটা ফ্লোরিন আসবে। এই যৌগটাকে আমরা বলি হচ্ছে টেট্রাফ্লোরো ইথিলিন। এবং এইটার n সংখ্যক যদি বিক্রিয়া করে তখন সেটাকে আমরা কি বলি? পলিমার বা পলিটেট্রাফ্লোরো ইথিলিন। সো এই যে এই যৌগটাই কই ব্যবহার করা হয়? ননস্টিক আবরণে, তোমার হচ্ছে প্যান অথবা কড়াইয়ের উপর ব্যবহার করা হয়। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ট্যাফলন। ঠিক আছে। সো যে পলিমার থেকে কিন্তু কোশ্চেন একটা আসলো অনেকদিন পর। এরপর কোন যৌগটি sp3d সংকরিত? সো sp3d সংকরিত অরবিটাল খুঁজতে বলছে। তো সংকরণ থেকে কনসিস্টেন্টলি আমরা এই যে গত 3টা ক্লাস করলাম আজকেরটা নিয়ে, প্রত্যেকটা ক্লাসে সংকরণ থেকে কোশ্চেন ছিল, প্রত্যেকটা ক্লাসে সংকরণ থেকে কোশ্চেন ছিল, তাই না? ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে কোশ্চেন ছিল প্রত্যেকটা ক্লাসের মধ্যে। সো তুমি বুঝতে পারছো সংকরণ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কিসের জন্য? অ্যাগ্রিজিএসটির জন্য। সো জিজ্ঞাসা করছে কোনটার মধ্যে sp3d সংকরিত আছে। সো প্রথমে দেওয়া আছে PCl5। সো PCl5 কি? ফসফরাস। লাস্ট ইলেকট্রন আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। সো 3টা ক্লোরিন আছে, এই একটা ক্লোরিন ধরো, এই একটা ক্লোরিন ধরো, এই একটা ক্লোরিন ধরো, এবং এই দুটো ইলেকট্রন কি? লোন পেয়ার। তাহলে আমরা জানি স্টেক নাম্বার কত? স্টেক নাম্বার হচ্ছে 3টা সিগমা বন্ড, আর এই একটা লোন পেয়ার। 3 আর 1 4, 4 হইলে হয় sp3। সো এটা হচ্ছে sp3, বাট sp3d না। পরে PCl5। সো ফসফরাস লাস্ট ইলেকট্রন আছে সেম, আবার 5টা, বাট এবার 5 হাতেই 5টা ক্লোরিন আছে। সো 5টা হাতেই 5টা ক্লোরিন আছে, দিয়ে দাও। 5 হাতেই 5টা ক্লোরিন আছে। সো স্টেক নাম্বার কাউন্ট করো, হ্যাঁ 5টাই সিগমা বন্ড প্লাস, এবার তার কোনো ইলেকট্রন ফাঁকা নাই, 5টা ইলেকট্রন ছিল, 5টাই ক্লোরিন নিয়ে 5টা সিগমা বন্ড বানাই ফেলছে। তাহলে লোন পেয়ার কত? 0। 5 আর 0 কত হয়? 5। 5 হলে কি হয়? sp3d হয়। তাহলে এই তো আমরা পেয়ে গেছি আমাদের sp3d কে PCl5। সো প্রতি বছর কিন্তু এদের কোশ্চেন আসতেছে। CCl4 করে দেখবা কার মতো? যে CH4 এর মতো দেখা যায়, তাই না? সেটা আসবে sp3। আর XeF2 একটু করে দেই কত আসে দেখো, যে জ্যানন লাস্ট ইলেকট্রন হচ্ছে 8খানা, কারণ এটা কি? নিষ্ক্রিয় মৌল, তাই না? সেই যে এই দেখো 8টা ইলেকট্রন দিলাম, তো 6টা ফ্লোরিন আছে। ধরো এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এইটা 6টা ফ্লোরিন দিয়ে দিলাম, ঠিক আছে? ফ্লোরিন 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 ফ্লোরিন, আর এই একটা লোন পেয়ার। তাহলে স্টেক নাম্বার কত আসতেছে?
6টা ফ্লোরিনের 6টা সিগমা বন্ড আর এই একটা লোন পেয়ার 1 6 আর 1 7 7 হইলে হয় sp3d3 বাট আমাদের তো অপশন চেক করতে বলছিল কোনটা sp3d। আশা করি তুমি বুঝতে পারছো যে কেমনে সমীকরণগুলো বের করতেছি। এরপর বিকিরণগুলোর মধ্যে আচ্ছা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিবি, হ্যাঁ বর্ণালী, এর মধ্যে কোনটা শক্তি বেশি। সো যে এই টাইপের কোশ্চেন যদি আসে কোনটা শক্তি বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, কোনটার তরঙ্গ সংখ্যা বেশি, কোনটার তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই টাইপের কোশ্চেন আসে তুমি একটা সিরিয়াল মনে রাখছিল না এভাবে যে সব থেকে উপরে কে, সব থেকে উপরে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি, এরপরে হচ্ছে গামা রশ্মি, এরপরে হচ্ছে তোমার এক্স রে, এরপর হচ্ছে ভাই ইউভি, এরপর হচ্ছে ভাই দৃশ্যমান, এরপর আইআর, এরপর মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ এবং লাস্টে তুমি কি জানতা যে ভাই রেডিও ওয়েভ। ভাই এই সিরিয়ালটা তোমরা কেন মনে রাখছিলাম, কারণ এই সিরিয়ালের যতই আমরা উপর থেকে নিচের দিকে যাই, এই সিরিয়ালের যতই আমরা উপর থেকে নিচের দিকে যাই আমাদের ল্যামডার মান বাড়ে। এই সিরিয়ালে আমরা যতই উপর থেকে নিচের দিকে যাই ল্যামডার মান বাড়ে। আর ল্যামডা মনে রাখলে কি সুবিধা, যতই বাম থেকে নিচে উপর থেকে নিচের দিকে যাচ্ছি ল্যামডা বাড়তেছে, ল্যামডার সাথে ওই যে তিনজন আছে শক্তি, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, তিনটা সম্পর্ক উল্টা বা ব্যস্তানুপাতিক, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে যদি ল্যামডা বাড়ে তাহলে উপর থেকে নিচের দিকে গেলে ওই তিনজনের মান কমবে। কারা 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 ভাইয়া, শক্তি, হ্যাঁ তরঙ্গ সংখ্যা এবং কম্পাঙ্ক কমে। এই যে সিম্পল কনসেপ্টটা এটা অ্যাপ্লাই করে আমরা এই টাইপের কোশ্চেন আনসার করি। সো তোমাকে বলছে কোনটা শক্তি বেশি, মানে কি ল্যামডা কম, সো উপরের দিকে ল্যামডা কম, নিচের দিকে ল্যামডা বেশি, শেষ। অর্থাৎ শক্তি বলুক, কম্পাঙ্ক বলুক, তরঙ্গ সংখ্যা বলুক, তুমি নিয়ে আসবা ল্যামডার কাছে। সো বলছে শক্তি সব থেকে বেশি, তার মানে ল্যামডা কম, আর ল্যামডা কম হচ্ছে উপরে, তাহলে অপশনের মধ্যে যেটা উপরে আছে সেটাই অ্যান্সার। তাহলে আসো এখানে অ্যান্সার খুঁজি, আইআর, তারপর হচ্ছে দৃশ্যমান, ইউভি এবং মাইক্রোওয়েভ। সো ইউভিটা উপরে আছে না, দেখো তো ইউভি, তারপরে এই যে হচ্ছে আইআর, এই যে হচ্ছে ইউভি, এই হচ্ছে মাইক্রোওয়েভ, এন্ড আরেকটা কোথায়, এই হচ্ছে দৃশ্যমান। সো সবার উপরে কি আছে, ইউভি। সো এটা হচ্ছে অ্যান্সার, সেভাবে অ্যান্সার দিব। এবং এই একটা যে কনসেপ্টের মধ্যেই কিন্তু এই টাইপের সব এমসিকিউ সলভ করা সম্ভব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর কোন সেটটির সব মৌলগুলার ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে, তাহলে চলো অপশন চেক করা শুরু করি যে লাস্টে কার বিজোড় ইলেকট্রন আছে। এটার প্রথম মৌলকে ক্যালসিয়াম। সো ক্যালসিয়ামের লাস্টে ইলেকট্রন বিন্যাসের অবস্থা কি, ক্যালসিয়াম হচ্ছে লাস্টে 4s2। সো 4s2 মানে কি দুইটা ইলেকট্রন জোড় অবস্থায় আছে। সো একটা যেহেতু বাদ পড়ে গেছে বাকিগুলো তো আর চেক করা দরকার নাই, বলছে সবগুলা মৌলের কি হইতে হবে, বিজোড়। এন্ড ক্যালসিয়াম দেখো আরো একটা অপশন আছে সি, তো এখানেও তো ক্যালসিয়াম 4s2ই হবে, তাই না। সো এই অপশনটাও বাদ, এই অপশনটাও বাদ, তাহলে আমার অপশন থাকতেছে বি আর সি। জিঙ্ক, ভাই জিঙ্কের লাস্টে কি আছে তুমি বলো তো, জিঙ্কের লাস্টে আছে 3d10 4s2, সব একদম তোমার হচ্ছে জোড়া জোড়া অবস্থায় আছে। সো জিঙ্ক যেহেতু বাদ তার মানে এই চারটাও বাদ, তাহলে চেকও করা লাগে না। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে সি। সো অপশন এলিমিনেশন করে মানে ভুলগুলা তোমার হচ্ছে চুজ করে তুমি কিন্তু সঠিকটা বের করতে পারো। তিনটা এমসিকিউ অপশন ভুল মানে 4 নাম্বারটা কারেক্ট, তাই না, সেভাবে কিন্তু বের করতে পারি। এবং এটা কেমনে হইলো ভাই, তুমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখো, লাস্টে কি আছে, সোডিয়ামের লাস্টে আছে 3s1, সোডিয়ামের লাস্টে কত আছে, সোডিয়ামের লাস্টে আছে 3s1। হ্যাঁ সিলিকন, সিলিকনের লাস্টে কি আছে, সিলিকনের লাস্টে আছে তোমার 1s2, তুমি চিন্তা করে দেখো 1s2, তারপরে 2s2, 2p6, 3s2, 3p2, তাই তো। তো 3p2 মানে কি, 3p2 মানে হচ্ছে প্রথম ইলেকট্রনটা এখানে, হুন্ডের নিয়ম অনুযায়ী সেকেন্ড ইলেকট্রনটা এখানে। সো এটাও বিজোড়, এইটাও বিজোড়, সেম টু সেম। তুমি সালফার করো, কত আসবে, 3s2, 3p4। 3p4 মানে কি, 3p4 মানে হচ্ছে তোমার প্রথম দুইটা এখানে, পরেরটা এখানে, এখানে। সো এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে, এখানে কিন্তু বিজোড় ইলেকট্রন আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। অবশ্যই তোমার চেক করার কোনো দরকার নেই, আমি তোমাকে জাস্ট কনফার্মেশনের জন্য চেক করে দিলাম। এরপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে তুমি কোনটি ব্যবহার করবে। সো তোমার কি এইটা দেখলে মনে পড়ে না যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটি অটোপ্রভাবক, স্বপ্রভাবক, ওর নিজের মধ্যে প্রভাবক আছে, সেটা হচ্ছে Mn2+। সো ও থাকলে তুমি কেন আবার এক্সট্রা করে প্রভাবক দিতে যাবা, সেখানে প্রভাবকের কোনো দরকারই নাই। অ্যান্সার কি, নো ইন্ডিকেটর। আমার তো প্রভাবকের দরকারই নাই, কারণ ও নিজেই কি অটোপ্রভাবক বা স্বপ্রভাবক, তাই না। ও তো অটোপ্রভাবকের মধ্যে আছে ম্যাঙ্গানিজ 2+, সো দরকার নাই। কথা বুঝতে পারছো। সো খুবই সুন্দর একটা কোশ্চেন এখানে ছিল। অনাদ্র AlCl3 উপস্থিতিতে
অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড কাকে বলা হয়? RCOCl, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। এর সাথে বেনজিন সামান্য পরিমাণে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? খুবই কমন একটা বিক্রিয়া, আমি বিক্রিয়াটা লিখি তাহলে তুমি চিনবা। কি বলছে? বেনজিনের সাথে, এই হচ্ছে আমাদের বেনজিন, এই বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড কাকে বলা হয়? CH3COCl, অ্যাসিটাইল ক্লোরাইড। এটা কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড। তো বেনজিনের সাথে অ্যাসিটাইল ক্লোরাইড অনার্দ্র AlCl3 বা ড্রাই AlCl3 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে কি যেন তৈরি হয়? এটা কি বিক্রিয়া জানো? এটা কি বিক্রিয়া জানো? বেনজিনের অনেক ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। বিক্রিয়ার নাম কি? ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। ভাই অ্যাসাইলেশন কেন? কারণ এই যে CH3CO যে মূলকটা আছে, এই মূলকটার নাম হচ্ছে অ্যাসাইল মূলক বা অ্যাসিটাইল মূলক। নাম কি? অ্যাসাইল বা অ্যাসিটাইল মূলক। সো ফিডেল-ক্রাফট অ্যাসাইলেশন। তাই যদি হয় তাহলে কি হয় জানো? এই যে H আর Cl মিলে বের হয়ে যায় আর এটা গিয়ে বেনজিনে বসে পড়ে। মনে কি আছে তোমাদের? খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া COCH3। এবং এই বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। সেই তো এ হচ্ছে বিক্রিয়া। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অ্যাসিটোফেনন। ক্লিয়ার? ওকে, এরপর আসো। সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত ppT? ভাই এই যে একটা কোশ্চেন, এটা পুরোপুরি একটা মুখস্থ নির্ভর কোশ্চেন, পুরাপুরি ভাবে একটা মুখস্থ নির্ভর কোশ্চেন। এন্ড এই কোশ্চেনের অ্যান্সার তোমার বলতে পারো যাদের জেনারেল নলেজ ভালো তারা দিতে পারবে, ঠিক আছে। সো সমুদ্রের পানিতে নরমালি তোমার যে সোডিয়াম ক্লোরাইড বা লবণের ঘনমাত্রা সেটা থাকে হচ্ছে 35 ppT। ভাই কত থাকে? 35 ppT। বাট কখনো কখনো দেখা যায় যে নদীর যখন মোহনা বা স্রোত যেখানে থাকে, সেই তোমার হচ্ছে, বা তুমি চিন্তা করে দেখো সমুদ্রের কথা বলছে, তো সমুদ্রে যেখানে মোহনা থাকে সেখানে তোমার হচ্ছে কিছুটা মিঠা পানি কিন্তু পাওয়া যায়। তো ইলিশ মাছ কি করে? ধরো হচ্ছে মিঠা পানিতে এসে ডিম পারে, তাই না? নদীর মোহনা এসে ডিম পারে কেন? কারণ ও কিন্তু তোমার লবণাক্ত পানির মাছ, বাট মোহনা এসে ডিম পারে। কারণ কি? কারণ ওইখানে একটু লবণের পরিমাণ কম। সো মোহনায় তোমার লবণের পরিমাণটা 10 থেকে 15 ppTর মধ্যে থাকে। আর মৃত সাগর, ডেড সি, নাম শুনছো না? ডেড সি কি? ডেড সিতে তোমার লবণ এর পরিমাণ এত বেশি, এজন্য মানুষ কি তোমার হচ্ছে ভাসে, কারণ এখানে ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে দেখা গেছে কোনো কিছু ডুবে না ওইখানে। সো ওইখানে কিন্তু প্রায় তোমার হচ্ছে 200 থেকে 300 ppT হয়, মানে অনেক বেশি। আর নর্মাল সমুদ্রের পানিতে কত হয়? 35 ppTর মতো হয়। সো এটা একটা মুখস্থ নির্ভর কোশ্চেন, মুখস্থ থাকতে হবে। ধরো এই বছর আসছে, 5 বছর পরে আসলে তখনকার পোলাপান চিন্তা করবে আচ্ছা 20 সালে এরকম একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে। এন্ড এই টাইপের ধরো এই টাইপের একটা মুখস্থ কোশ্চেন তোমার বছর আসলো, ইউনিক একটা কোশ্চেন, তুমি জীবনে দেখো নাই। সো হুট করে কিন্তু তুমি এটা পারবা না, ঠিক আছে, যদি তোমার জেনারেল নলেজে এইসব কথাবার্তা না থাকে বা এইসব কনসেপ্ট তোমার না জানা থাকে, সেটা তুমি নাই পারতে পারো। এরকম একটা কোশ্চেন তুমি নাই পারতে পারো, বাট এই যে আগে যে 10টা কোশ্চেন আসছে সেগুলো যদি না পারো তাইলে তোমার সমস্যা আছে, বা তাইলে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে ঝামেলা লেগে যাবে। বাট এটা তুমিও পারবা না, এটা 100টার মধ্যে 99% পোলাপানি পারবে না। কথা বুঝতে পারছো তো? সমস্যা নেই, এই হচ্ছে কথা। এরপর আসো, 27°C তাপমাত্রায় অক্সিজেন অণুর আরএমএস বেগ। ভাই এই যে কোশ্চেনটা আরএমএস বেগের যে ম্যাথগুলো আছে, আরএমএস বেগের 3 থেকে 4টা কোশ্চেন আসছে। কই ভাইয়া? আরএমএস বেগের 3 থেকে 4টা কোশ্চেন দেখবা হাজারি স্যারের অনুশীলনীতে একটানা দেওয়া আছে। 3 থেকে 4টা হাজারি স্যারের অনুশীলনীতে দেওয়া আছে। তুমি যদি ওইগুলা মনে রাখতে পারো তাহলে এইসব কোশ্চেন অ্যান্সার করতে পারবা। নতুবা পরীক্ষার হলে তুমি এই √3RT/m দিয়ে এই ম্যাথ ক্যালকুলেশন করে দিয়ে আসবা, তোমার জন্য অনেক টাফ হয়ে যাবে। √3RT/m এর ক্যালকুলেশন কিন্তু অনেক জটিল। সো এই জন্য আমাদের কিছু ম্যাথ আছে, যেমন √3RT/m, অর্থাৎ আমাদের সিআরএমএস বেগের যে ম্যাথগুলো আছে সেগুলো হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে মিলানো অনেক টাফ, মানে অনেক টাফ এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেখানে চাইলে তুমি ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো, কোনো সমস্যা নাই, বাট বের করতে গেলে অনেক টাইম লাগবে। রুটের ক্যালকুলেশন আছে, গুণের ক্যালকুলেশন আছে, ভাগের ক্যালকুলেশন আছে। সো আমরা যেটা প্রেফার করি যে এই যে এটা কিন্তু হাদিসের অনুশীলনী থেকেই তুলছে। সো সিআরএমএস এর যদি এরকম ম্যাথ আসে তাহলে ওই 4টা বা 5টা থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সো আমরা বলি যে ওই অ্যান্সারগুলো একটু দেখে রাখবা। আমি তোমাকে বলতেছি না তুমি ম্যাথ মুখস্থ করো, বাট কিচ্ছু করার নেই, কারণ এটা ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে, ঠিক আছে। সো চান্স পাওয়া আগে নাকি এই মনের বুঝ আগে যে আচ্ছা ম্যাথ কেন মুখস্থ করতে যাবো, ওইগুলো সাইডে রাখো, আগে চান্স পাইতে হবে, ঠিক আছে। এবং এটার অ্যান্সারটা 483.62 মিটার পার সেকেন্ডের মতো আসে, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসে।
সো এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে অনেক টাইম লাগবে। সো ভুল করো না, এরকম ক্যালকুলেশন আসলে ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এরপর আসো, কোনটি লুইস অ্যাসিড? ভাই গত ক্লাসে আমরা খুব ভালো মতো পড়ে আসছি যে লুইস অ্যাসিড কারা, লুইস অ্যাসিড কারা, লুইস অ্যাসিড কারা। আমরা যখন ইলেকট্রোফাইল পড়ছিলাম তখন আমরা লুইস অ্যাসিড পড়ছিলাম, এবং তুমি দেখবে অপশন আমি তোমাকে বারবার করে বলছি যে হয় BF3 থাকবে, নয় AlCl3 থাকবে, নয় সালফার ট্রাইঅক্সাইড থাকবে, আর নয়তো FeCl3 থাকবে, এবং তুমি এদেরকে খুঁজে পাইলে বলবা ভাইয়া এরা হচ্ছে লুইস অ্যাসিড। হ্যাঁ, লুইস ক্ষারের মধ্যে তুমি কাদেরকে পাবা? আমি 3টা যৌগ লিখছিলাম, এবং তুমি দেখবা 99.99% ক্ষেত্রে এরাই থাকবে। লুইস ক্ষারের মধ্যে কি কি লিখছিলাম? অ্যামোনিয়া লিখছিলাম, ঠিক আছে, H2O লিখছিলাম, কার্বন মনোঅক্সাইড লিখছিলাম, এবং আজকে একটা লেখানো ফসফেট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। তাহলে এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে দেখো লুইস অ্যাসিডের মধ্যে কোনটা আছে? এখানে যে AlCl3 আছে, AlCl3 আছে, AlCl3 আছে। ওকে, এরপর আসো, দুটি পেপটাইড বন্ধন যুক্ত হয়ে কি গঠন করে? এই কোশ্চেনটা আসছে জৈব যৌগের লাস্টের দিকে পেপটাইড বন্ধন আছে, ঠিক আছে, গ্লাইকোসাইড বন্ধন আছে সেখান থেকে। সো এটা একটা বেসিক কোশ্চেন। কিরকম দেখো, ধরো এইটা একটা পেপটাইড, ঠিক আছে, এটা একটা পেপটাইড, দুইটা পেপটাইড বন্ধন কিন্তু, ঠিক আছে। সো এটা ধরো হচ্ছে সরি পেপটাইড কি বলতেছি, এটা ধরো অ্যামাইনো অ্যাসিড, এটা ধরো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দুইজন পরস্পর কি দ্বারা যুক্ত হয়? পেপটাইড বন্ধনের মাধ্যমে। সো দুইটা অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড দ্বারা যুক্ত হয়, তাহলে বলছে দুইটি পেপটাইড বন্ধন যুক্ত হইতে হবে, মানে আরো একটা পেপটাইড বন্ধন হইতে হইলে কি আরো একটা অ্যামাইনো অ্যাসিড লাগবে না? তাইলে দুইটা পেপটাইড বন্ধনে তোমার কয়টা অ্যামাইনো অ্যাসিড হইতে পারে? 3টা, ঠিক আছে। তাহলে 3টা পেপটাইড বন্ধনে কয়টা হবে? 4টা। কথা বুঝতে পারছো? তাইলে একটা পেপটাইড বন্ধন, একটা পেপটাইড বন্ধন জোড়া দেয় কজনকে? 2জনকে। এখন সিরিয়ালি দুইটা পেপটাইড হইলে 3জনকে, 3টা পেপটাইড হইলে 4জনকে, 4টা হইলে 5জনকে। কথা বুঝতে পারছো? মানে যতগুলা পেপটাইড বন্ধন তার থেকে এক বেশি, যতগুলা পেপটাইড বন্ধন তার থেকে এক বেশি। কেন? কারণ একটা বন্ড কি করে? 2জনকে কানেক্ট করে, তাই না? সো একটা বন্ডে 2টা থাকবে, 2টা বন্ডে 3টা থাকবে, 3টা বন্ডে 4টা থাকবে, এইভাবে। সো দুইটা পেপটাইড বন্ডে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 3টা। তাহলে কি তৈরি হয়? ট্রাইপেপটাইড। কি তৈরি হয়? ট্রাইপেপটাইড। অনেকে মনে করতে পারে যে ভাইয়া দুইটা পেপটাইড বন্ড তাহলে ডাইপেপটাইড হওয়ার কথা না, কিন্তু ট্রাইপেপটাইড কেন হয়? কারণ দুইটা পেপটাইড বন্ধনে 3টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এজন্য। ওকে, এরপর আসো, কোনটি সরল তড়িৎ বিশ্লেষ্য না, এটা হচ্ছে সবল হবে, ঠিক আছে। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? সো এই টাইপের কোশ্চেন যদি আসে যে কোনটা সবল তড়িৎ বিশ্লেষ্য, সো তুমি দেখবা এখানে বেশিরভাগ সময় কি থাকবে? সবল অ্যাসিড অথবা ক্ষার, সবল অ্যাসিড ক্ষার। কারা কারা? যেমন সবল অ্যাসিডের মধ্যে কারা কারা আছে? H2SO4, HCl, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, তুমি দেখবা বেশিরভাগ সময় এরা আছে। আর সবল ক্ষারের মধ্যে কারা আছে? সবল ক্ষারের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তুমি দেখবা এদের মধ্যে একটা না একটা অপশনে আছে। যদি সবল তড়িৎ বিশ্লেষ্যের কথা বলে তাহলে এরা। যদি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে, হ্যাঁ দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাহলে দেখবা দুর্বল অ্যাসিড ক্ষার যারা আছে না তারা থাকবে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সো দুর্বল তড়িৎ বিশ্লেষ্যতে কারা থাকবে? দুর্বল অ্যাসিড ক্ষার। কেমন? যেমন হচ্ছে ধরো দুর্বল অ্যাসিড কি আছে? ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, CH3COOH। আবার দুর্বল ক্ষারের মধ্যে কি আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল অ্যাসিড। সো এই দুর্বল ক্ষার, সো এগুলো দেখবা দুর্বল তড়িৎ বিশ্লেষ্যতে থাকছে। তো আমাকে বলতেছে যে কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য, তার মানে আমি একটা সবল অ্যাসিড বা ক্ষারকে খুঁজে পাবো। সো আমি শুরুতেই দেখলাম একটা সবল অ্যাসিড। ভাই আর কিছু বলা লাগবে বলো? তারপর এই দেখো এটা একটা দুর্বল অ্যাসিড, তাহলে কই থাকবে? দুর্বল তড়িৎ বিশ্লেষ্যতে থাকবে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্যতে থাকবে। হ্যাঁ চিনি, ও তো তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করেই না, সো তো তড়িৎ অবিশ্লেষ্য। এটা কি? এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে। ইথানল কি? দুর্বল, কম পরিমাণে পানিতে ভাঙে, তাহলে এটা কি? তোমার হচ্ছে তোমার দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। বাট ওই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা শক্তিশালী ক্ষার, তাহলে এটা হচ্ছে শক্তিশালী তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট। এরপর ওয়াটার গ্যাস কাকে বলা হয়? ভাই ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস, কতবার করে তুমি এই ওয়াটার গ্যাসকে দেখছো, তাই না? সো ওয়াটার গ্যাস কাকে বলা হয়? আমরা জানি ওয়াটার গ্যাস হচ্ছে তোমার কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাসের যে মিক্সচার, তাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস, ওয়াটার গ্যাস। এই যে ওয়াটার গ্যাস, এই ওয়াটার গ্যাস তৈরির বিক্রিয়াটা একটু দেখে ফেলি যে ওয়াটার গ্যাস কেমনে তৈরি হয়। তুমি যদি কার্বন বা কয়লাকে স্টিম বা বাষ্পের মধ্য দিয়ে চালনা করো, এই দেখো H2O গ্যাস স্টিম, এর মধ্যে তুমি যদি হচ্ছে প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে চালনা করো, তখন সেখান থেকে তৈরি হয় ওয়াটার গ্যাস। কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, অর্থাৎ ওয়াটার গ্যাস কিন্তু তৈরি হয়,
ঠিক আছে। তো এই ওয়াটার গ্যাস থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস তৈরি করা হয়, মিথেন তৈরি করা হয়, মিথানল তৈরি করা হয় ওয়াটার গ্যাস থেকে, বুঝতে পারছো। সো এটা কিন্তু বাণিজ্যিকভাবে যে মিথানল তৈরি করা হয় সেই মিথানল কিন্তু এই ওয়াটার গ্যাস থেকেই তৈরি করা হয়, ঠিক আছে। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ। যে ওয়াটার গ্যাস কোনটা? কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, এই মিক্সচারটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। এরপর বাংলাদেশের পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা। সো দেখো, আর্সেনিকের সহনীয় মাত্রাতে দুইটা মান আছে এবং তোমাদের প্যাচ লাগে, একটা হচ্ছে 0.01, একটা হচ্ছে 0.05। তো কখন কোনটা দেখাবা? যদি বলে নিরাপদ মাত্রা, যদি বলে নিরাপদ মাত্রা, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি দেখাবা? 0.01 ppm বা মিলিগ্রাম পার লিটার। আর যদি বলে বাংলাদেশ অথবা তোমাকে যদি বলে সর্বোচ্চ সহনশীল, সেই ক্ষেত্রে তুমি দেখাবা 0.05, ঠিক আছে। যদি বাংলাদেশ অথবা সর্বোচ্চ সহনশীল কথাটা থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখাবা 0.05। ওটা হচ্ছে নিরাপদ, যে এত হলে ভালো, আর এটা হচ্ছে সর্বোচ্চ, এই এতটুকু লেয়ার পর্যন্ত সর্বোচ্চ, এটার বেশি হইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, কথা বুঝতে পারছো। সো এত ppm, ঠিক আছে, এত ppm। আমাদের কি বলছে? বাংলাদেশ, যে বাংলাদেশের পানিতে তোমার হচ্ছে সহনীয় মাত্রা কতটুকু? 0.05 ppm, 0.05 ppm, 0.05 ppm, ঠিক আছে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, যে ট্যানারি বা চামড়ার বজ্র শিল্প বা চামড়া শিল্পে কোন বজ্রটা ক্ষতিকর উপাদান হিসেবে কাজ করে? সো চামড়া শিল্পে অনেক বজ্র আছে, আমরা লবণ ইউজ করি, দেখবা চামড়া শিল্প বা ট্যানারি আশপাশে আগে তো ঢাকার দিকে ছিল, প্রচন্ড গন্ধ সেখান থেকে আসতো, ঠিক আছে। বা তুমি চিন্তা করে দেখো যে আমরা যখন কোরবানি করি তখন আশপাশে যখন পশুর মাংস এগুলো ফেলে দিই, তোমার আশপাশে যখন কোরবানির পরে রাস্তার এই পাশে পাশে আমরা জিনিসগুলো ফেলে রাখি, পরিষ্কার করি না, তখন কিন্তু সেখান থেকে অত্যন্ত বাজে গন্ধ আসে, তাই না? তো চামড়া শিল্পে কিন্তু এরকম গন্ধ আসে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম তোমার হচ্ছে কি থাকে? বজ্র থাকে। তবে মেইনলি কি থাকে? ক্রোমিয়ামের বজ্র থাকে, মেইনলি কি থাকে? ক্রোমিয়ামের বজ্র থাকে। এবং এছাড়াও কি থাকে? ধরো হচ্ছে মারক্যাপটান জাতীয়, মার্কারি জাতীয় তোমার হচ্ছে বজ্র থাকে, তারপর হচ্ছে মারক্যাপটান জাতীয় বজ্র থাকে, তারপরে সালফাইড, মানে যত গন্ধ জাতীয় জিনিসপাতি আছে সবগুলা থাকে। অতিরিক্ত লবণ ইউজ করলে তোমার লবণে কিন্তু অতিরিক্ত হয়ে গেলে যে কোনো কিছুই কি সেটা বজ্র হিসেবে কাজ করে। সো এগুলাও আছে সাথে, বাট এখানে মেইন হচ্ছে ক্রোমিয়াম সালফেট, তারপর হচ্ছে তোমার ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 4+, সবগুলো এখানে কাজ করে, মানে ক্রোমিয়ামটা সব থেকে বেশি, ঠিক আছে। সো ক্রোমিয়ামের দূষণটা কিন্তু সব থেকে বেশি ঘটে। তো এই হচ্ছে আমাদের 2020-21 সালের এগ্রিগেট্রি কেমিস্ট্রি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। তো আশা করি তোমরা সবাই সবকিছু বুঝতে পারছো। তোমার সাথে এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে এবং সেটাই হবে আমাদের এই সিরিজের লাস্ট ক্লাস। তো সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।